তাহলে আজকে আমরা 19 নম্বর চ্যাপ্টার সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত শুরু করব। ঠিক আছে, এই সরল রেখাংশের অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বিষয়টা কি? ধর এই একটা সরল রেখাংশ আছে, একটা এ বি সরল রেখাংশ আছে। ঠিক আছে, এবার এর মাঝখানে যে কোনো একটা জায়গায় যদি একটা বিন্দু নেওয়া হয়, ধর এই পজিশনে একটা বিন্দু নেওয়া হলো, হ্যাঁ এই পজিশনে একটা পি বিন্দু নেওয়া হলো, তাহলে এই বিন্দুটা এই সরল রেখাংশটাকে দুটো পার্টে ভাগ করলো, এই একটা পার্ট আর এই একটা পার্ট, তাই তো? সরল রেখাংশটাকে এই পি বিন্দুটা এই দুটো পার্টে ভাগ করলো। এখন যদি এই দুটো পার্টের অনুপাতটা জানা থাকে আর এই সরল রেখাংশর যে এই বিন্দু দুটো স্থানাঙ্ক জানা থাকে, তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে, একটা সরল রেখাংশ যার দুটো ধারের দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকবে এবং এর মাঝামাঝি কোথাও একটা যে কোনো একটা পজিশনে যদি অন্য আর একটা বিন্দু নেওয়া হয়, যেই বিন্দুটা এই সরল রেখাংশ থেকে দুটো পার্টে অন্তর্বিভক্ত করলে, এই ছবিটাকে অন্তর্বিভক্ত বলি তারপর বহির্বিভক্তটা বলবো, তো দুটো পার্টে অন্তর্বিভক্ত করলো, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো ধর এই এ বিন্দু স্থানাঙ্ক ধর x1 y1, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর এই বি বিন্দু স্থানাঙ্ক যদি x2 y2 হয়। ঠিক আছে, আর এই পি বিন্দুটা যদি এই এবি সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, mn এর যা ইচ্ছা মান হতে পারে, ধর 2:3 হতে পারে, 1:3 হতে পারে, 4:5 হতে পারে, যে কোনো অনুপাতে হতে পারে, তাহলে এই পি বিন্দু স্থানাঙ্কটা কি হবে না, পি বিন্দু স্থানাঙ্ক হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এই বিন্দুটার পি বিন্দুটার স্থানাঙ্ক হবে mx2 মানে m ইন্টু এই দ্বিতীয় বিন্দুর x এর স্থানাঙ্ক mx2 প্লাস nx1, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর এই বিন্দুটার y এর স্থানাঙ্ক হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা হবে এই বিন্দুটার x অক্ষের স্থানাঙ্ক বা আনুভূমিক বিন্দু স্থানাঙ্ক, আর my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটা হবে এই বিন্দুটার y অক্ষের স্থানাঙ্ক। ঠিক আছে, আমাদের এই মানগুলো সব জানা থাকবে, তাহলে আমরা সেখানে পি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো। এই হচ্ছে একটা ফর্মুলা এই চ্যাপ্টারে। এবার এই যে সূত্রটা, এই সূত্রটার নাম কি বলা হচ্ছে? এটাকে বলে বিভাজক সূত্র। এই যে সূত্রটা, এটাকে আমরা বলবো বিভাজক সূত্র। অঙ্কগুলো খুব সহজ। ধর একটা অঙ্ক দিচ্ছি, ধর এই এ বিন্দু স্থানাঙ্ক, পরের পাতাতেই দেখ একটা অঙ্ক দেওয়া আছে 266 পাতার, যে 6, 4 আর 7 - 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক হিসাব করো। দুটো বিন্দু আছে, ধর এই একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক কত দিয়েছে? এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়েছে 6, 4, এই 6, 4 একটা বিন্দু আছে, আর বি বিন্দুটার স্থানাঙ্ক দিয়েছে 7, -5। এবার এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশ, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশকে এই মাঝখানে একটা পি বিন্দু কত অনুপাতে ভাগ করেছে বলছে? 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, মানে এই m এর মান যদি 3 হয়, n এর মান হবে 2। ঠিক আছে, 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা কত হবে? তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে যদি যাই, তাহলে m এর মান কত? 3, তাই তো? তাহলে এই পি বিন্দু স্থানাঙ্কটা কি হবে? দেখ, m এর জায়গায় কত বসাবো? 3 ইন্টু x2 এর মান কত? x2 এর মান 7, তাই তো? তাহলে 3 ইন্টু 7 প্লাস nx1, n এর মান হচ্ছে 2 ইন্টু x1 এর মান হচ্ছে 6 বাই m প্লাস n মানে 3 প্লাস 2, আর সেকেন্ড y এর পার্টটা my2 মানে 3 ইন্টু y2 এর মান কত আছে? -5, তাহলে 3 ইন্টু -5 প্লাস n এর মান 2 ইন্টু y1 এর মান 4 বাই m প্লাস n মানে 3 প্লাস 2। তো এটা হিসাব করে কত হচ্ছে? 3 7 21 আর 6 2 12, 21 আর 12 যোগ করলে বল 33, তাই তো? তাহলে 33/5, 33/5, আর এইটার মান কত হবে? 5 3 -15, আর এখানে 4 2 +8, তাহলে -15 + 8 করলে কত হবে?
-7/5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের এই বিন্দুটা স্থানাঙ্ক। এটা ভগ্নাংশ আসতে পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে, যে পূর্ণ সংখ্যাতে এই সবসময় মানগুলো আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এইভাবে আমরা বসিয়ে এই ফর্মুলাটা দিয়ে করতে পারবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করবে, মানে এই যে বিন্দুটা, এই যে দুটো, এই যে লাইনটা আছে, এই সরল রেখাংশটা মাঝখানে কোথাও একটা অবস্থিত হবে, মাঝখানে কোথাও একটা অবস্থিত হবে, তাহলে এই ফর্মুলাটা হবে। এবার আরেকটা, এই ফর্মুলাটারই একটা শর্ট ফর্মুলা, আর একবার 265 পাতাটা দেখে নে, যে যদি এই বিন্দুটা এই সরলরেখাংশের মধ্যবিন্দু হয়, ঠিক আছে, যদি এই পি বিন্দুটা, এই যে আমাদের সংযোজক সরলরেখাংশ, তার মধ্যবিন্দু হয়, তাহলে কি হবে? এই ধর এবি সরলরেখাংশটা আছে, ঠিক আছে, এবি সরলরেখাংশ আছে, এর স্থানাঙ্ক x1 y1 আর এটা স্থানাঙ্ক x2 y2। ঠিক আছে, এবার এই যে পি বিন্দুটা, পি বিন্দুটা যখন এই সরলরেখাংশের একদম মাঝখানে আছে, তো যদি মাঝখানে থাকে তাহলে এই অনুপাতটা কত হবে? এইটা ইস্টু এটা কত হবে? 1, কারণ হাফ হাফ হয়ে যাচ্ছে, তো এটারও যা দৈর্ঘ্য এটারও তাই দৈর্ঘ্য, তাহলে এটা 5 যদি হয় এটাও 5 হবে, তাহলে অনুপাতটা সেক্ষেত্রে কত হবে? 1:1 হয়ে যাবে, তাই তো, 1:1 হয়ে যাবে। তাহলে যদি 1:1 হয়, বা এই বিন্দুটা যদি এবি সরলরেখাংশের মধ্যবিন্দু হয়, তাহলে ফর্মুলাটা আমাদের কি আসছে? তাহলে তখন এম এর মানও কত, এন এর মানও 1, এম এর মানও 1 আর এন এর মানও 1, তাহলে এখানে কত হয়ে যাবে? x2 + x1, এই জায়গাটা তুই শুধু পাবি x2 + x1, কারণ এম এর মান তো 1, 1 এর সঙ্গে যাই গুণ করে সেটা, আর তলায় m + n, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে তখন এইটার মান হয়ে যাবে কত? 2। আর y এর পার্টটাও সেম হবে, m এর মান 1, তাহলে শুধু হয়ে যাবে y2 প্লাস এটার মানও কত? n এর মান 1, তার মানে শুধু y1 হবে, আর উপরে 1 + 1 মানে 2 হবে। তাহলে তখন সেই ফর্মুলাটা এইটাই চলে আসবে, পি বিন্দু স্থানাঙ্ক যদি এই লাইনের মধ্যবিন্দু পি হয়, তাহলে আমাদের পি এর স্থানাঙ্ক হবে x1 + x2/2, y1 + y2/2। আর এইটা আসছে কিন্তু এই ফর্মুলাটা থেকে। ঠিক আছে, মধ্যবিন্দু হলে এটা হবে, আর যদি এই পজিশনটা যে কোনো একটা জায়গায় হয়, তাহলে আমরা তখন এই ফর্মুলাটা ইউজ করে এই অঙ্কটা করব। এটা গেল। এবার এই থেকে কি রকম, এই থেকে দু রকম অঙ্ক দিতে পারে। এক হচ্ছে তোর সরাসরি এই বিন্দুটা স্থানাঙ্ক দিয়ে দিল, আর এর অনুপাতটা দিয়ে দিল, তাহলে তোকে বললো এই বিন্দু স্থানাঙ্ক কত। অথবা উল্টো ভাবে দিয়ে দেবে, ধর তোকে এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর এই পি বিন্দুটা স্থানাঙ্ক বলে দিয়েছে, পি বিন্দুটা স্থানাঙ্ক বলে দিয়েছে, তাহলে এই অনুপাতটা কত হবে চাইতে পারে। ঠিক আছে, বললো যে যদি এই x1 y1 আর x2 y2 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু, যা স্থানাঙ্ক বলে দেবে, পি বিন্দু স্থানাঙ্ক একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করেছে, তো সেই অনুপাতটা কি, তখন আমরা কি করব? এই ফর্মুলাই ব্যবহার করব। সেখানে আমরা ধর এটাকে ধরেই নেবো যে m:n অনুপাতে ভাগ করেছে, m:n অনুপাতে ভাগ করেছে। এবার তখন আমাদের এইটার মান জানা থাকবে, এইটার মান জানা থাকবে, তাহলে আমরা এই যে ফর্মুলায় বসাবো যেই মানটা, এইটা সমান ওই যে জানা মানটা সেটা লিখে, ধর এই মানটা তোকে বলে দিল, পি বিন্দু স্থানাঙ্কটা ধর তোকে বলেই দিল 10,5, তাহলে তুই তখন এই ফর্মুলাতে যে নাম্বারগুলো লিখবি, সেটা লিখে কি লিখবি? সেটা সমান লিখবি 10,5, সেটা সমান লিখবি, তাহলে 10, এইটা তো x এর স্থানাঙ্ক আর এটা y এর স্থানাঙ্ক, তাহলে এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা কি 10 এর সঙ্গে সমান হবে, আবার এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা কার সঙ্গে সমান হবে? 5 এর সঙ্গে সমান হবে। তো তখন এইটা সমান 10 করে আমরা m আর n এর মান বের করতে পারবো, মানে m:n এর মান বের করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা নিয়েই করা যাবে, এইটা নিয়েও করা যেতে পারে, এটা নিয়েও করা যেতে পারে, দুটোর ক্ষেত্রেই একই উত্তর বেরোবে। আমরা ওইভাবে m:n এর অনুপাতও বের করে নিতে পারবো। ঠিক আছে, একটা অঙ্ক কর। প্রয়োগ প্রয়োগ 6টা কর। 6টা যেটা দিয়েছে প্রয়োগ 6, 9, 5 আর -7 এবং -3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশে যে বিন্দু 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। 9, 5 ও -7, -3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দু 3:5 অনুপাতে অন্তস্থ ভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক।
ফর্মুলাটা এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এম এর মান 3, তাহলে 3 ইন্টু এক্স টুর মান -7 প্লাস 5 ইন্টু এক্স ওয়ানের মান 9 বাই 3 প্লাস 5, আর এখানে হবে 3 ইন্টু ওয়াই টু এর মান -3 প্লাস 5 ইন্টু ওয়াই ওয়ানের মান 5 বাই 3 প্লাস 5, সময় এটা হবে -21 প্লাস 5 9 45 বাই 8, এটা হবে -9 প্লাস 25 বাই 8। এটা থেকে এটা বাদ দিলে 4 2 24 বাই 8, আর এটা থেকে এটা বাদ দিলে 16 বাই 8, কাটাকুটি করলে 3,2 এইভাবে হবে। এই ধর সরল রেখাংশটা আছে, এটা এ এটা বি, ঠিক আছে। এ বিন্দু স্থানাঙ্ক 9,5 আর বি বিন্দু স্থানাঙ্ক -7, -3, এদেরকে আমরা আগে যোগ করেছি, ঠিক আছে। এবার বলছে এই যে যোগটা করা হয়েছে এর মাঝখানে কোথাও একটা বিন্দু আছে, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যেই বিন্দুটা, ধর এখানে একটা বিন্দু নিচ্ছি বা এখানে একটা নিচ্ছি, যেই বিন্দুটা 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করছে। এখানে যদি একটা বিন্দু নিই তাহলে দেখ এই গোটা লাইনটা দুটো পার্ট হয়ে গেল, এই একটা পার্ট এই একটা পার্ট, এটা ধর পি বিন্দু, তাহলে একটা এপি ইস টু পিবি। এই যে অনুপাতটা হলো এই অনুপাতের মান দিয়ে দিয়েছে 3:5। এই অনুপাতের মান যদি 3:5 হয় তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তো এই পি বিন্দুটার স্থানাঙ্ক হবে, ফর্মুলাটা কি, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান। এম আর এন যেখানে হচ্ছে অনুপাতটার মান, এম ইস টু এটা এম এটা এন, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু ওগুলো হচ্ছে এদের স্থানাঙ্ক, এক্স ওয়ান ওয়াই ওয়ান এদের স্থানাঙ্ক, এক্স টু ওয়াই টু হচ্ছে এই দ্বিতীয় বিন্দুটা, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু। তাহলে যে অনুপাতে ভাগ করেছে ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এই ফর্মুলাটা লিখবি আর মান বসাবি, ঠিক আছে। ফর্মুলাটা লিখে মান বসাবি, মানে এটা হচ্ছে তোর এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এই বিন্দুটা হচ্ছে এক্স টু, এই বিন্দুটা হচ্ছে ওয়াই টু, আর এই অনুপাতটাই হচ্ছে এম ইস টু এন। এইগুলো হচ্ছে মান, এবার বসিয়ে দিলেই উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অন্তস্থভাবে বিভক্তটা শিখলাম। এবার আমরা দেখবো যে এই যে বিন্দুটা যদি বহিস্থভাবে বিভক্ত করে তাহলে কি হবে। বহিস্থভাবে বিভক্তটা কি, ধর এই যে এ বি একটা সরল রেখাংশ আছে, ঠিক আছে, সেম এ বি সরল রেখাংশ, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দু স্থানাঙ্ক ধর এক্স টু ওয়াই টু, বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। এবার কোনো একটা বিন্দু যদি এই লাইনটাকে বহিস্থভাবে কোনো একটা অনুপাতে বিভক্ত করে, এই লাইনটাকে যদি একটা বিন্দু বহিস্থভাবে বিভক্ত করে, বহিস্থভাবে মানে কি না, যে বিন্দুটার কথা বলা হচ্ছে সেই বিন্দুটা ধর বাইরে থাকবে, আগেরটা অন্তস্থভাবে মানে পি বিন্দুটাকে আমরা এটার ওপরে কোথাও নিলাম, এবার ধর আমি একটা বাইরে বিন্দু নিচ্ছি, ধর এখানে আমি পি বিন্দুটা নিচ্ছি, নিয়ে আমরা এই লাইনটা জুড়ে দিলাম, এই বাইরে আমি পি বিন্দুটা নিলাম, নিয়ে এই লাইনটা জোড়ার ফলে এখন এই যে গোটা লাইনটা দেখ দুটো পার্ট হয়ে গেল, এই একটা পার্ট আর এই একটা পার্ট, তাই তো। এই ব্যাপারটাকে বলছে বহিস্থভাবে বিভক্ত, মানে বাইরে বিন্দুটা নিচ্ছি নিয়ে এর সঙ্গে যোগ করেছি, এবার সেটা তুই এই দিকে কর বা এই দিকে কর, দুটোই একই বিষয়, ঠিক আছে। এর ফলে ধর এই অনুপাতটা এম ইস টু এন হলো, এ বি মানে এখন এ বি ইস টু বিপি সমান এম ইস টু এন হলো। এই যে ভাঙাটা হলো বাইরে পি বিন্দুটা নিয়ে, এইটাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে, বহিস্থভাবে বিভক্ত করা। আর অন্তস্থভাবে বিভক্ত করা মানে এই এ বি লাইনের মাঝখানেই কোথাও একটা পি বিন্দু থাকবে, ঠিক আছে, এই পি বিন্দুটা এর ভেতরেই কোথাও একটা থাকবে, মানে এখানে এই যে এপি ইস টু পিবি করছি এটা হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত, আর পি বিন্দুটাকে যদি বাইরে নিয়ে এর সঙ্গে যোগ করছি তবে এটা কিন্তু একটা যেটা সরল রেখা থাকতে হবে, এরকম না যে বাঁকা হলে কিন্তু হবে না, ঠিক আছে, এটাকে একটা সরল রেখা করতে হবে, করে যদি অনুপাতটা ভাঙা হয় তাহলে সেটাকে আমরা বলছি বহিস্থভাবে বিভক্ত। এবার বহিস্থভাবে যদি বিভক্ত করা হয় তাহলে এই বিন্দুটা তখন স্থানাঙ্ক হয়ে যাবে, মানে তখন পি বিন্দু স্থানাঙ্ক হবে, ফর্মুলাটা একই রকম শুধু মাইনাস হয়ে যাবে, কি হবে না এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, ঠিক আছে। তখন এই পি বিন্দু স্থানাঙ্ক হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন।
আগেরটায় প্লাসে ছিল, অন্তস্থভাবে বিভক্ত হলো, এটা বিন্দুটা বাইরে আছে ওই জন্য বহিস্থভাবে বিভক্ত হলে এই জিনিসটা মাইনাস হবে। বাকি কাজ একই। ঠিক আছে, বুঝতে পেরেছিস ফর্মুলাটা? প্লাসের জায়গায় এটা মাইনাস করবো। একটা অঙ্ক দেখ, পরের পাতায় আয়। 9 নম্বর অঙ্কটা, 268 পাতার 9 নম্বর অঙ্কটা কি দেখ, বলছে যে যদি a কমা দিয়ে 1:5, b -4 আর 7 হয়, দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, তাহলে p বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা ab সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, এই একটা, এই যে a বিন্দু স্থানাঙ্ক কত দিয়েছে, a বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 1, 5, এইটা স্থানাঙ্ক কত দিয়েছে 1, 5, আর এই বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে -4, 7, -4, 7, আর এই পি বিন্দুটা এই এ বি সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, মানে এম এর মান 3 আর এটার মান হচ্ছে 2। ঠিক আছে, m/n সমান 3:2, এইভাবে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা এই ফর্মুলাটা যদি বসাই, এম এর মান কত 3, তাই তো? তাহলে দেখ 3 ইন্টু কত, x2 এর মান কত, x2 এর মান কত, x2 মানে এইটা -4। ঠিক আছে, x এটা x2, এটা x1, মাইনাস n এর মান হচ্ছে 2 ইন্টু x1 এর মান হচ্ছে 1 বাই m - n মানে 3 - 2 কমা দিয়ে my2, তাহলে 3 ইন্টু y2 এর মান হচ্ছে 7 মাইনাস n এর মান হচ্ছে 2 ইন্টু y1 এর মান 5 বাই 3 - 2। তাহলে তলায় তো 3 - 2 করলে 1 হবে, ওপরে কত হচ্ছে দেখ 3 ইন্টু -4 মানে -12 -2 কমা এটা 3 × 7 = 21 মাইনাস 2 × 5 = 10। ঠিক আছে, আর নিচেটা 1 আর লিখছি না ওটা, তাহলে এটা -12 - 2 কত হয়ে যাচ্ছে -14 আর এটা 11। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে গেল -14, 11। এইভাবে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। আচ্ছা, এরপরে প্রয়োগ 10টা দেখ। এবার ওই যেটা বলছিলাম যে কিছু কিছু অঙ্কে ধর এই এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেবে আর অনুপাতটা দিয়ে দেবে, সেক্ষেত্রে আমাদের পি এর মান বের করতে হবে। আবার কিছু কিছু অঙ্কে এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেবে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেবে, আর পি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেবে, সেক্ষেত্রে m/n এই অনুপাতটা বের করতে দেবে। সেটা আমরা কিভাবে করব দেখ, প্রয়োগ 10টা কি বলছে যে 4, 3 এবং 5 - 4, এটা বইতে করে দেওয়া আছে, যে দেখে নিবি, এটা টোকার কিছু নেই। প্রয়োগ 10টা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, কি বলছে দেখ, প্রয়োগ 10-এ 4, 3 আর 5 - 4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এটা ধর আমাদের স্থানাঙ্ক। আচ্ছা, বলছে 4, 3, 4, 3 বিন্দুটা কোন পজিশনে হবে বলতো? এখানে, কেন এখানে না এখানে, এইখানে হবে, তাই তো? ধর এখানে কোথাও একটা 4, 3 বিন্দু আছে, 4, 3 বিন্দু, আর 5, -4, 5, -4 কোথায় হবে? নিচের দিকে হবে। 5 মানে 5 এদিকে যাবি আর -4 মানে নিচে, মানে 5, -4 এখানে ধর কোথাও একটা বিন্দু আছে। ঠিক আছে, এবার বলছে যে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ দ্বারা, x অক্ষ মানে কোনটা, এইটা x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে সেটা নির্ণয় করতে দিয়েছে। এই বিন্দুটা আর এই বিন্দুটা সংযোজক সরলরেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে সেটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা ধরছি ধর x অক্ষকে এই p বিন্দুতে ছেদ করবে, এটা তো ধর a বিন্দু, এটা b বিন্দু, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষকে p বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, আর অনুপাতটা আমরা ধরে নিচ্ছি ধর m/n, মানে এই জায়গাটা m আর এই জায়গাটা n, m/n অনুপাতে বিভক্ত করবে। এবার তাহলে আমরা কি করব, ওই ফর্মুলা অনুযায়ী পি বিন্দু স্থানাঙ্ক বের করব, করে সেটা সমান করে দেবো। এখন যেহেতু এখানে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া নেই, কিন্তু একটা জিনিস কি জানি দেখ, যে এই এক্স অক্ষকে যদি এটা ছেদ করে, তাহলে এই বিন্দুতে ওয়াই এর মান কত হয়, এই বিন্দুতে ওয়াই এর মান কত হয় 0, তুই না ওপরে উঠছিস না নিচে নামছিস, এক্স এর কিছু একটা মান পাবি, এটা এখন এক্স এর ধর 3, 4, 5, 6 কিছু একটা পাবি, কিন্তু ওয়াই এর মানটা তো 0 হবে। তাহলে আমাদের যে ওই ফর্মুলাটা আছে পি বিন্দু স্থানাঙ্ক বের করা, ওই ফর্মুলাটা ইউজ করে আমরা ওয়াই এর স্থানাঙ্কটা বের করব, মানে ওয়াই এর স্থানাঙ্কটাকে কি বলে, কোটি। এক্স এর পার্টটাকে ভুজ বলে আর ওয়াই এর পার্টটাকে কোটি বলে। তাহলে আমরা এই বিন্দুতে ওই যে আমাদের যে ফর্মুলা আছে mx2 + n x1 by m plus n আর my2 plus ny1
বাই এম প্লাস এন। এই যে ফর্মুলাটা আছে এটা কি, এটা ভুজের মান বেরোয় যে কোনো বিন্দুর, এক্স অ্যাক্সিসের মানটা, আর এটা কি কোটির মানটা বেরোবে। এবার এই বিন্দুতে ওয়াই এর পার্টটা তো জিরো হবে, তার মানে এই মানটা কি হবে, জিরো হবে, তাই তো। এবার আমরা ফর্মুলা ইউজ করে আমরা এই পার্টটা বের করবো আর সেটা সমান কত করে দেবো, জিরো করে দেবো। তাহলে ফর্মুলা অনুযায়ী বলতো এটার পি বিন্দুর স্থানাঙ্কটার ফর্মুলা অনুযায়ী বল কি হবে, এটা এম ইস টু এন অনুপাতেই ভাগ করেছে, তাহলে কি হবে, এম ওয়াই টু এর মান কত -4 প্লাস এন এর মানটা এনই থাকবে, ওয়াই ওয়ান মানে 3, তাই তো, ইন্টু 3 বাই এম প্লাস এন, এইটা হবে, তাই তো। এইটা বের করছি না কারণ এটা কিছু একটা বেরোবে, কিন্তু এই মানটা কত হবে, জিরো হবে, তাই তো। তাহলে এই মানটা জিরো হবে। এবার তুই তলায় এম প্লাস এন আছে, এটা ওপর গিয়ে জিরোর সঙ্গে গুণ হয়ে গেল, জিরোই হয়ে যাবে। তাহলে এখানে তুই কত পাচ্ছিস দেখ, -4m প্লাস 3n ইজ ইকুয়াল টু 0। এই প্লাস 3nটা ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে বা -4m সমান -3n, মাইনাস মাইনাস দুদিকে কেটে গেল, তাহলে পেলি 4m সমান 3n। এবার আমাদের দরকার কি, অনুপাতটা, m ইস টু n অনুপাতটা। তাহলে m/n সমান কত হবে, 3/4। এই চারটা নিচে নেমে গেল, তাহলে আমাদের m ইস টু n টা কত হয়ে গেল, 3:4। এইভাবে হচ্ছে আমরা অনুপাতটা বের করতে পারবো। এবার যদি এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ না করে, তখন তোকে এই বিন্দুটার স্থানাঙ্ক দেয়া থাকবে, তখন তুই সেটা ধরে নিবি। ধর এরকম একটা কোনো জায়গায় আছে, এই যে এ বি আছে আর পি বিন্দু স্থানাঙ্ক ধর বলে দিল 3, 4, ঠিক আছে, এটা এম এটা এন 3, 4, তখন এই সেম ফর্মুলাটা দিয়ে একবার এক্স ভুজের মান পাবি, একবার কোটির মান পাবি, যে কোনো একটা সমান করে দিবি। তুই ভুজের মানটা সমান 3 লিখেও যা অ্যান্সার পাবি এম ইস টু এন, আর কোটির মানটা সমান 4 করেও সেম উত্তর পাবি, ঠিক আছে। আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে তখন এইভাবে করতে হবে, মানে কখনো এক্স অক্ষকে ছেদ করলে যেমন কোটির মানটা জিরো হবে, আবার এই লাইনটাই ধর, এই লাইনটা যদি এরকম হতো, ঠিক আছে, এই লাইনটা ধর এরকম হতো, ওয়াই অ্যাক্সিসকে ছেদ করলো, তাহলে তখন কার মানটা জিরো হয়, ওয়াই অ্যাক্সিসের ওপর এক্স এর মানটা জিরো হয়, ভুজের মানটা, কারণ তুই না ডান দিক যাচ্ছিস না বাঁ দিকে যাচ্ছিস, এক্স এর মান জিরো হয়, তখন এই পার্টটাকে আমরা, মানে এইটা যা বেরোবে এটা সমান জিরো করে আমরা এইভাবে অনুপাত বের করব, ঠিক আছে। বইতে একটা আছে এইরকম অঙ্ক। তো এইভাবে হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। তারপরে 11টা পরে দেখাচ্ছি, আগে যে যে কনসেপ্টগুলো শিখলাম সেইগুলো থেকে একটু একটু করে অঙ্ক করি। তো একদম কোষে দেখে 19-এ প্রথমের অঙ্কটা করে ফেল, অন্তস্থভাবে, একটা অন্তস্থভাবে বিভক্ত কর, একটা বহিস্থভাবে বিভক্ত কর, আর একটা করে বাড়িতে করবি, ঠিক আছে। মানে প্রয়োগ 5 আর প্রয়োগ 9-এর মতো একটা অন্তস্থভাবে কর, একটা বহিস্থভাবে কর। একের দাগের আই সরাসরি লিখবি, 6 আর -14 এবং -8 আর 10 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলাঙ্ক যে বিন্দুটা 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্কটা চেয়েছে। আর এবার 6, -14 ও -8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। ফর্মুলাটা লিখে করতে পারিস, ডাইরেক্টও বসাতে পারিস। এম এর মান আছে 3 ইন্টু এক্স টুর মান হচ্ছে -8 প্লাস 4 ইন্টু 6 বাই 3 প্লাস 4। এম এর মান হচ্ছে 3 ইন্টু ওয়াই টু এর মান হচ্ছে 10 প্লাস 4 ইন্টু ওয়াই ওয়ান এর মান -14 বাই 3 প্লাস 4 সমান ওই, এটা গুণ করলে -24 প্লাস 24/7, আর এটা 30 -56/7, এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর এটা -26/7 হবে। 3-এর অঙ্কটাই দিয়েছে, একের দাগে 3
-1 2 ও 4 -5 বিন্দুদ্বয়ে সংযোজক সরলরেখাংশের যে বিন্দুটা 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে। আমরা লিখবো -1 2 ও 4 -5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক হবে, ফর্মুলাটা মাইনাস হয়ে যায়, শুধু mx2 - nx1 বাই m - n আর my2 - ny1 বাই m - n। সবসময় যে তলাটাতেই পজিটিভ হবে এরকম ব্যাপার নেই। অনুপাতটা যা 2:3 থাকলে এখানে তলায় মাইনাসই হতো, উপরে ধর মাইনাস বেরোতে পারে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওই ব্যাপারটা নিয়ে ভাবার কিছু নেই, যে সবসময় m এর মান বড়ই হবে, n এর মান ছোটই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, মান বসা, তাহলে m এর মান 3 ইন্টু x2 এর মান হচ্ছে 4 মাইনাস n এর মান 2 ইন্টু x1 এর মান হচ্ছে -1 বাই 3 - 2। এটা m3 ইন্টু y2 এর মান -5 মাইনাস 2 ইন্টু y1 এর মান 2 বাই 3 - 2 সমান, তলাতে 3 - 2 গুলো এক হয়ে যাবে, উপরে কত পাচ্ছিস দেখ 12, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 12 + 2, আর এটা 3 5 -15 -4, তাহলে হয়ে গেল 12 2 14 আর -19। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক, মানে এরকম ছবিটা এরকম, ধর এইটা এবি বাহু আছে বা এবি সরলরেখাংশ আছে, পি বিন্দুটা আমরা তার বাইরে, এরই সমান্তরাল একটা পি বিন্দু তার বাইরে নিলাম, এইখানে পি বিন্দুটা আছে, ঠিক আছে, করে এটাকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছি, করে তার স্থানাঙ্কটা বের করছি। 2 এর দাগের আই কি দিয়েছে দেখ, বলছে নিচের প্রত্যেক বিন্দুগুলো সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে। তাহলে 5 4 ও 3, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে এখানে m আর n এর মান 1:1, m:1, তাহলে x1 + x2/2 আর y1 + y2/2। x1 এর মান আছে 5 + 3/2, আর এখানে y1 এর মান আছে হচ্ছে 4, আর y2 এর মান আছে হচ্ছে -4, তাহলে 4 - 4/2, তাহলে এখানে হবে 8/2 আর এটা 0, তাহলে 4, 0 এটা হবে অ্যান্সার, 4, 0 হবে। সেকেন্ডটা কত উত্তর হবে বল মুখে মুখে? হ্যাঁ, প্রথমটা দেখ না, x1 + x2 মানে ওই 6 + 0/2 হবে প্রথম পার্টটা, আর দ্বিতীয়টা কত হবে 0 + 7/2 হবে, মানে 6/2 কাটাকুটি করলে 3 আর এটা 7 2, মানে 3 হবে আর 7/2 হবে, এটা হচ্ছে 2 এর অ্যান্সারটা হবে। এবার আমরা 3 এরটা করবো। দেখ কি বলেছে, বলছে 1 3 বিন্দুটি 4 6 ও 3 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে লিখি। এখানে একটা বিষয় দেখ, কি অনুপাতে বিভক্ত করেছে যেমন দিয়েছে, মানে অনুপাতটা আমরা বের করব, কিন্তু তার সঙ্গে এই বহিস্থভাবে বিভক্ত করেছে না অন্তস্থভাবে বিভক্ত করেছে সেটা কিন্তু বলেনি, সেটা আমাদের উত্তর দেখে বুঝতে হবে, ঠিক আছে। কি দিয়েছে 3এরটা, না ধর 4 6 এই একটা বিন্দু আছে, আর 3 5 এই একটা বিন্দু আছে, 4 6 একটা বিন্দু আছে, আর 3 5 একটা বিন্দু আছে। এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 1 3 বিন্দুটা 1, 3 বিন্দুটা, ঠিক আছে, এটা ধরো এবি সরলরেখাংশ আর এটা আমাদের পি বিন্দু, এবি সরলরেখাংশ, এটা পি বিন্দু, এই 1 3 বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করেছে, তাহলে আমরা ধরে নেব m:n অনুপাতে বিভক্ত করেছে। এবার আমাদের এই m:n অনুপাতে যে বিভক্ত করেছে এই মানটাই চাই, m:n অনুপাতে যে বিভক্ত করেছে এই মানটাই চাই। এখন এই ছবিটা কিন্তু দুরকম হতে পারে, এরকমও হতে পারে, আবার ধর সরলরেখাংশটা এবিটা এখানে আছে,
ঠিক আছে, পিটা ধর বাইরে কোথাও একটা আছে, এখানে কোথাও আছে, এটা ধর m:n অনুপাতে বিভক্ত করেছে। তো এখন এইভাবে বিভক্ত করেছে না এইভাবে বিভক্ত করেছে আমরা জানি না, ওটা আমরা রেজাল্ট দেখে বুঝবো, m আর n এর অনুপাতটা দেখে বলতে পারবো যেটা অন্তস্থভাবে বিভক্ত হয়েছে না এটা বহিস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 1,3 বিন্দুটি m:n অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা এখন প্লাসের ফর্মুলাটা দিয়েই এগোবো, তারপর যদি m:n অনুপাতটা মাইনাসে বেরো তখন বলবো বহিস্থভাবে বিভক্ত করেছে, আর যদি m:n এর অনুপাতটা প্লাসে বেরো তাহলে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, আচ্ছা অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে এর বিন্দুটার স্থানাঙ্কটা কত হবে, মানে এই বিন্দুটার স্থানাঙ্কটা ফর্মুলা অনুযায়ী কত হবে সেটা দেখি। ফর্মুলা কি mx2 + nx1, আবার একবার ফর্মুলাটা লিখছি বোঝার জন্য, mx2 + nx1 / m + n, আর আমাদের my2 + ny1 / m + n, তাই তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই মানটা যদিও জানা আছে, এই মানটা 1,3 হবে, তো আমরা আগে বের করি m এর মান কত, mটা mই ধরবো, তাহলে m × x2 এর মান কত 3, তাহলে m × 3 প্লাস n এর মানটা nই রাখবো ইন্টু x1 এর মান হচ্ছে 4 / m + n, আর কমা দিয়ে my2 এর মান হচ্ছে 5 × 5 প্লাস n × y এর মান হচ্ছে 6 / m + n। এইটার মানই দেওয়া আছে হচ্ছে তোর 1,3। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং 3m + 4n / m + n, 5m + 6n / m + n সমান 1,3। দেখ এই সমীকরণটা পেলাম, ঠিক আছে, ফর্মুলাটা ইউজ করে আমরা এইটা পেলাম 3m + 4n / m + n, কমা দিয়ে 5m + 6n / m + n সমান 1,3। হ্যাঁ, যদি কোনো x বা y অক্ষকে ছেদ করে তখন এই দুটোর মধ্যে যে কোনো একটা 0 হতে পারে, কিন্তু এখানে 0 না, এখানে মান আছে। এবার আমরা দুটো দিয়েই করা যাবে, হয় তুই লিখবি এটা সমান 1 সেটা সমাধান করবি, অথবা এই সেকেন্ড পার্টটা সমান 3, কারণ প্রথম পার্টটা বা ভুজের মানটা 1 দেওয়া আছে, কোটির মানটা 3 দেওয়া আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের উত্তর একই আসবে, যে কোনো একটা ধরে নিতে পারি, হয় এটা সমান 1 দিয়ে কাজ করবি, না হলে এটা সমান 3 দিয়ে কাজ করবি। দুটোই দেখাচ্ছি বোঝার জন্য, পরীক্ষায় যে কোনো একটা করবি। তাহলে আমরা ধর প্রথমটা দেখাচ্ছি, তাহলে সুতরাং 3m + 4n / m + n সমান 1, বা এটা উপরে গুণ হয়ে কি হয়ে যাবে, এটার সঙ্গে 1 গুণ হলে এটাই হবে, তাহলে বা 3m + 4n সমান হচ্ছে m + n, বা এবার mটা বাঁদিকে আনবো, m এর পার্টটা, n গুলো ডান দিকে পাঠাবো, তাহলে 3m - m সমান n - 4n, বা 2m সমান -3n, বা m/n সমান -3/2। দেখ এখানে পেলি -3/2। আমরা যদি সেকেন্ড পার্টটা করতাম 5m + 6n / m + n সমান যদি 3 লিখে করতাম তাহলে কি আসতো দেখ, বা 5m + 6n সমান এই m + nটা 3 এর সঙ্গে গুণ হয়ে 3m + 3n হতো, বা এটা এদিকে আসবে 5m - 3m সমান 3n - 6n, বা এটা বিয়োগ করলে 2m সমান -3n, বা m/n সমান -3/2। দেখ দুটোর ক্ষেত্রেই -3/2, যে কোনো একটা করবি, হয় এটা করবি না এটা করবি। এবার এই যেটা বোঝালাম যে যদি প্লাসের ফর্মুলা ইউজ করেই শুরু করবি, যদি দেখিস অ্যান্সারটা মাইনাস বেরিয়েছে তাহলে আমরা বলবো বহিস্থভাবে বিভক্ত করেছে, যদি অ্যান্সারটা পজিটিভ বেরোয় তাহলে বলবো অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, এইটা দেখেই তুই এবার এই ফর্মুলাটাই সেম দেখ 3:2 পেলি, তো এখন আমরা প্লাস ধরে করেছি ওই জন্য অ্যান্সারটা মাইনাস, তুই যদি এখানেই ফর্মুলাতে এই
এই প্লাস দুটোর জায়গায় মাইনাস করে দেখ, তখন দেখ 3:2 পাবি। আমাদের প্লাস কখন হয়? প্লাস হয় হচ্ছে যদি অন্তস্থভাবে বিভক্ত করে। আমরা তো অন্তস্থভাবে বিভক্ত করেছে ধরে করে নিয়েছি, ওই জন্য আমাদের অ্যান্সারটা নেগেটিভ হয়েছে। কিন্তু তুই যদি এটাই মাইনাসের ফর্মুলাটা ইউজ করতিস, ধর mx1 মাইনাস mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, এটা যদি লিখতিস, এটা সমান যদি 1 লিখতিস, তাহলে তখন কি দিন মান তো একই থাকবে x1 x2, তাহলে তুই তখন কি মান পেতিস দেখ, তখন এখানে কি পেতিস 3m মাইনাস 4n বাই m মাইনাস n সমান 1, 3m মাইনাস 4n বাই m মাইনাস n সমান 1 পেতিস। তাহলে এটা ওদিকে গেলে কি হবে 3m মাইনাস 4n সমান m মাইনাস n, বা এটা এদিকে গেলে 3m মাইনাস m সমান এই মাইনাস 4nটা ওদিকে গেলে প্লাস 4n হয়ে যাবে, তাই তো? তাহলে 4n মাইনাস n, তাহলে পেতিস কত 2m সমান 3n বা m বাই n সমান 3/2 পেতিস। দেখ তুই যদি ফর্মুলাটা মাইনাস ইউজ করতিস, তখন দেখ তুই এখানে m/n এর মানটা 3:2 পাচ্ছিস। তার মানে কি এটা বহিস্থভাবে। এবার কোশ্চেনে তো আগে থেকে উল্লেখ নেই যে এটা বহিস্থভাবে বিভক্ত করেছে না অন্তস্থভাবে বিভক্ত করেছে, তো আমাদের তাহলে যে কোনো একটা ধরে করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা প্লাসটা ধরেই করব, প্লাসটা ধরে করার পর যদি দেখি অ্যান্সারটা নেগেটিভ বেরোচ্ছে, তাহলে ওখানে উত্তর লিখে দেবো। সুতরাং এই বিন্দুটা এদের সংযোজক সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। অনুপাত এটাই হবে, 3:2 হবে, শুধু নেগেটিভটার জন্য কি বলবি বহিস্থভাবে বিভক্ত করেছে। আর যদি তুই এই ফর্মুলাটা লিখতিস, কারণ তুই আগে থেকে জানিস না, তুই যদি এটা লিখতিস তাহলে এমনি 3:2 পেতিস। তো এই হচ্ছে কাজ। তাহলে অ্যান্সারটা লিখে ফেল। অ্যান্সারটা লিখবি হচ্ছে, সুতরাং 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বহিস্থভাবে বিভক্ত করেছে, ঠিক আছে? করে নে। চারটা কি দিয়েছে দেখ, 7, 3 আর -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষের দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেব যে y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এখন কোনো একটা লাইন যদি y অক্ষ দ্বারা, ধর এই একটা সরলরেখাংশ y অক্ষ দ্বারা যদি বিভক্ত হয়, তাহলে y অক্ষে কার মান 0 হয়? x এর পার্টটাকে কি বলে? ভুজ। তাহলে আমরা ওই বিন্দুটা শুধু ভুজটা বের করলেই হবে, ঠিক আছে? ওই বিন্দুটা শুধু ভুজটা বের করতে, তাহলে লিখবো ধরি 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা এই বিন্দুটার ধর পি নাম দিচ্ছি, ঠিক আছে? এটা যদি ধর এ হয়, এটা বি হয়, পি y ও সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে? এবার আমরা তাহলে এইটা যেহেতু ভুজটা, অনলি ভুজটা বের করবো, কোটিটা বের করার দরকার নেই, দুটো বিন্দু বের করার দরকার নেই, ঠিক আছে? তাহলে পি বিন্দুর, হ্যাঁ বাইরে বস, পি বিন্দুর ভুজ ফর্মুলাটা কি? শুধু mx2 প্লাস nx1 বাই m প্লাস n, অনলি এটা বের করব। x2 মান কত বল? x2 মান কত? -9, তাহলে যাবে -9m প্লাস x1 এর মান হচ্ছে 7, তাহলে প্লাস 7n বাই m প্লাস n, এটা। এবার আমরা লিখব যে যেহেতু এই পি বিন্দুটা y অক্ষের উপর একটি বিন্দু, তাহলে যেহেতু পি বিন্দুটি y অক্ষের উপর একটি বিন্দু,
একটি বিন্দু, সুতরাং পি বিন্দুর ভুজের মান 0। পি বিন্দুর ভুজের মান 0 হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং -9m + 7n বাই m + n সমান 0। এবার এই m + n টা উপরে গেলে 0ই হয়ে যাচ্ছে, তাহলে বা -9m + 7n = 0 বা -9m সমান এটা ওদিকে গেলে -7n, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা m/n সমান 7/9। তাহলে সুতরাং m/n সমান 7:9, 7:9। ঠিক আছে, তাহলে এইটা উত্তর। আচ্ছা, তাহলে এই যে 7:9 হলো, এবার বলে এটা অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিস্থভাবে বিভক্ত করেছে? অন্তস্থ, কারণ এখানে কিন্তু পজিটিভ বেরিয়েছে, শুধু বিভক্ত লিখলে হবে না, ঠিক আছে? অন্তস্থ না বহিস্থভাবে সেটা লিখবি। তাহলে উত্তর লিখে ফেল, অ্যান্সারটা লিখবো। সুতরাং 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এইটা হবে আমাদের উত্তর। আচ্ছা, 5-এর অঙ্কটা কি দিয়েছে দেখ, বলছে যে প্রমাণ করো যে এ বি সি ডি 4টে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠন হবে। এটা ধর এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। এই বিন্দু 4টে যদি যোগ করি তাহলে একটা সামান্তরিক হবে, যেখানে এ বি সি ডির বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এটা ধর দিয়েছে 7, 3, বি এর স্থানাঙ্ক দিয়েছে 9, 6, এটা 10, 12, আর এটা 8, 9। এই 4টে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আর এই 4টে বিন্দু পরপর যোগ করলে একটা সামান্তরিক হবে। এখন আমরা সামান্তরিকের কি ধর্ম জানি, দেখ সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কর্ণটা হবে এসি কর্ণ এই চতুর্ভুজটার, এখন এসি কর্ণর এই যে বিন্দুর স্থানাঙ্কটা হবে, এই বিন্দুটা কি এইটাকে হাফ হাফ করবে, আবার এই বিডি কর্ণের এই বিন্দুটাও তাই, মধ্যবিন্দুটা কি এটাকে হাফ হাফ করছে, তাই তো? তো আমরা একবার এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করব, আর একবার বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করব। যদি দেখি সেই দুটো একই হচ্ছে, তাহলে কি বলবো এটাই সেম বিন্দু আর এটা একটা সামান্তরিক। আমরা এই দুটো কর্ণের মধ্যবিন্দু বের করব। যদি দেখি মধ্যবিন্দুর দুটো স্থানাঙ্ক সেম, তাহলে বলবো যে এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে লেখ ধরি বলে যা যা দেওয়া আছে, এ 7, 3, বি 9, 6, সি কমা দিয়ে 10, 12 ও ডি কমা দিয়ে 8, 9 বিন্দুগুলি যোগ করে একটি চতুর্ভুজ পেলাম, বিন্দুগুলি যোগ করে একটি চতুর্ভুজ পেলাম। এবার এই চতুর্ভুজটা সামান্তরিক হবে কি না হবে সেটা চেক করব, তার জন্য এদের মধ্যবিন্দু বের করব। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর ফর্মুলাটা খুব সোজা, কি ছিল, x1 + x2/2 আর y1 + y2/2। তাহলে এসি বলেছি মানে এটা আর এটা, তাহলে 7 + 10/2 আর ওখানে 3 + 12/2, তাহলে 17/2 আর 15/2, এটা পেলি। এবার বিডিটা দেখবো, বিডি, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডিটা কি হচ্ছে দেখ 9 + 8/2, কেন কাটবেন, তোরা তলায় আছে না, এটা তো কমা গুণ ভাগ, কোথায় 2 কাটবে,
কেন সমান আছে তো, তাহলে ভগ্নাংশটা 17/2 মানে 8.5, ওটা 7.5, ঠিক আছে। আর এটা আর কমা আছে, আর এটা হচ্ছে 6+9/2, তাহলে এখানেও দেখ 17/2, আর এটা পেয়ে গেলি 15/2। তাহলে দেখ দুটো নাম্বারই সমান হলো, দুটো বিন্দু স্থানাঙ্কই সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে ABCD কর্ণদ্বয়ের, তাহলে সুতরাং ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে যদি এই দুটো স্থানাঙ্ক এক না বেরোতো, তাহলে কি এর মধ্যবিন্দুর পজিশন আলাদা হতো, এর মধ্যবিন্দুর পজিশন আলাদা হতো, ঠিক আছে। তখন ওটা মিলতো, সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং চতুর্ভুজ ABCD একটি সামান্তরিক, চতুর্ভুজ ABCD একটা সামান্তরিক। দেখ 6 অঙ্কয় কি দিয়েছে, বলছে যদি 3, 2, 6, 3 XY আর 6, 5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তবে XY এর মান কত হবে হিসাব করে দেখি। আগের অঙ্কটায় বলেছে ওই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, এখানে অলরেডি বলে দিয়েছে যে এটা যদি সামান্তরিক হচ্ছে, ঠিক আছে, তাহলে XY এর মান কত হবে, ওখানে নিচে রাখ। তাহলে XY এর মান কত হবে, তাহলে আগের অঙ্কটার মতোই লিখবো। ধরি এখানে বিন্দুগুলোর নাম দেয়নি, নিজেরা দিয়ে দে। ধরি A, 3, 2, B, 6, 3, C, XY ও D, 6, 5 বিন্দুগুলি পরপর যোগ করে একটি সামান্তরিক পেলাম। ধরি ABCD বিন্দুগুলি পরপর যোগ করে একটি সামান্তরিক পেলাম। এখানে যেহেতু অলরেডি বলে দিয়েছে সামান্তরিক, তাহলে কি এই যে এদের কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে সেইগুলো সমান হবে। আগেরটায় দেখলাম যে এটা চতুর্ভুজ হচ্ছে এবং এদের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুগুলো সমান হলে ওটা সামান্তরিক হচ্ছে, সমান দেখলাম মানটা সমান বেরোচ্ছে, সুতরাং সামান্তরিক বলে দিলাম। এখানে সামান্তরিক বলেই দিয়েছে, তাহলে এদের মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মানে মধ্যবিন্দুগুলো, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুগুলোর যে মানটা বেরোবে স্থানাঙ্কটা সেটা সমান হবে, ঠিক আছে। আমরা বের করে নেবো, করে সেই দুটো সমান করে দেবো। তাহলে AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে দেখ, 3 + x, 3 + x/2, এটা হচ্ছে x এর পার্টটা, আর 2 + y/2, এটা হচ্ছে y এর পার্টটা। AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা হলো, আর BD কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, BD মানে এটার সঙ্গে এটা, তাহলে 6 + 6/2 মানে 3 + 5/2 সমান মান বেরোবে 12/2, আর এটা হচ্ছে 8/2 সমান 6,4, ঠিক আছে। এবার যেহেতু এটা সামান্তরিক, তাই এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক আর এর বিডির মধ্যবিন্দু স্থানাঙ্কর মান দুটো কি একই হবে, সেম হবে, মানে এই মানটা এই মানটা সমান হবে। তাহলে যেহেতু চতুর্ভুজ ABCD একটি সামান্তরিক, ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি 3 + x/2 কমা দিয়ে 2 + y/2 সমান 6,4, সমান 6,4। এবার এই x এর পার্টের সঙ্গে 6 সমান করব, করে x এর মান পাবো, y এর পার্টটার সঙ্গে 4 সমান করব, করে y এর মানটা পাবো, ঠিক আছে। সুতরাং 3 + x/2 সমান 6, বা 6টার সঙ্গে 2 এর সঙ্গে গুণ হয়ে 12 হয়ে যাবে। 3 + x সমান 12, বা x সমান 12 - 3 সমান 9, এইটার মান 9 বেরোলো। এবং 2 + y/2 সমান 4, বা 2 + y সমান এটা গুণ করলে 8, বা y সমান 8 - 2 সমান 6, ঠিক আছে। তাহলে x এর মান বেরোলো 9, y এর মান বেরোলো 6, তাহলে অ্যান্সারটা কি হবে, সুতরাং x, y সমান 9,6, x, y সমান 9,6।
এই যে এই মধ্যবিন্দুটা সমান হচ্ছে এ বি সি ডি, এইটা ও বিন্দু ধর, এই মধ্যবিন্দুটা দুজনের ক্ষেত্রেই সমান হবে যেহেতু এটা সামান্তরিক। আর যদি সামান্তরিক হবে কিনা প্রমাণ করতে হবে তখন এই সবার মানই দেয়া থাকবে, তখন দেখবি যে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক যা পাবি এইটার মধ্যবিন্দু স্থানাঙ্ক সেম পাবি। ঠিক আছে, এই দুভাবে দিতে পারে। তাহলে আজকে এখানে অবধি থাকলো, আর পরের দিন শুক্রবারে আর যে কটা আছে সব হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার করে নে।